নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এপিসোডটি আমি শুরু করছি একটা গভীর দুঃখ এবং তার থেকেও বড় এক গভীর ক্রোধের সাথে। আজ আমরা কোনো ডিপ্লোম্যাটিক কথা বলবো না, যা বলবো সরাসরি বলবো। ভারত মাতা আজ আবার তার 9 জন বীর সন্তানকে হারিয়েছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে এক ভয়ঙ্কর প্রকাণ্ড বিস্ফোরণে আমাদের 9 জন পুলিশ অফিসার শহীদ হয়েছেন। এই দৃশ্যগুলো দেখুন। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুলিশ স্টেশন বলে আর কিছু চেনার উপায় নেই। দেওয়াল, ছাদ সব ধসে পড়েছে, গাড়িগুলো খেলনার মতো উল্টে পড়েছে, গোটা এলাকা জুড়ে শুধু ধ্বংসের ছবি। কিন্তু আজ আমি শুধু এই দুঃখের খবর শোনাতে আসিনি, আমি এসেছি এই ঘটনার পেছনের সেই ভয়ঙ্কর সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে, যে সত্যটা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনি বুঝতে পারবেন যে ভারত কত বড় একটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেছে, আর সেই বাঁচানোর দাম আজ আমরা কিভাবে চুকোচ্ছি। এই যে বিস্ফোরণ, এটা কোনো জঙ্গি হামলা ছিল না, এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, একটা পুলিশ স্টেশনের ভেতরে এমন কি ছিল যা এত বড় বিস্ফোরণ ঘটাতে পারে? উত্তরটা শুনলে আপনি শিউরে উঠবেন। এই পুলিশ স্টেশনে মজুদ ছিল সেই বিপুল পরিমাণ বিস্ফোরক যা হরিয়ানার ফরিদাবাদ থেকে কিছুদিন আগেই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো একদল সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করে উদ্ধার করেছিল। আর এই বিস্ফোরক দিয়েই সেই জঙ্গিরা, সেই দেশদ্রোহীরা গোটা ভারতে 30 থেকে 32টা সিরিয়াল ব্লাস্ট করার পরিকল্পনা নিয়েছিল। আজকের এই আলোচনা সেই গভীর ষড়যন্ত্রের, সেই হাইব্রিড ওয়ারফেয়ারের, যা আমাদের শত্রু দেশ আমাদের বিরুদ্ধে অবিরাম চালিয়ে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আমরা পর্দার পেছনের সেই আসল খেলাটা বুঝতে চেষ্টা করব। চলুন প্রথমে ঘটনাটা একটু তলিয়ে দেখি। নওগাম পুলিশ স্টেশনে এই যে 9 জন বীর শহীদ হলেন, তারা শহীদ হলেন এমন একটা জিনিসকে সামলাতে গিয়ে যেটা আদতে একটা এভিডেন্স বা প্রমাণ ছিল। প্রমাণ কিসের? প্রমাণ এক ভয়ঙ্কর জঙ্গি মডিউলের, যাদের আমাদের সুরক্ষা বাহিনী হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করেছিল। আপনারা হয়তো খবরটা শুনেছিলেন, কিন্তু এর গভীরতাটা হয়তো সেভাবে উপলব্ধি করেননি। এই মডিউলটির কাছ থেকে আমাদের জওয়ানরা প্রায় 2900 কেজি, হ্যাঁ ঠিকই শুনছেন, 2900 কেজি রাসায়নিক এবং বিস্ফোরক উদ্ধার করে। এই জঙ্গিদের প্ল্যান কি ছিল জানেন? এদের প্ল্যান ছিল দিল্লির লালকেল্লার সামনে যেরকম ব্লাস্ট হয়েছে ঠিক সেই রকম বা তার থেকেও বড় মাপের 30 থেকে 32টা বিস্ফোরণ গোটা ভারতে ঘটানো। একবার কল্পনা করুন, 30-32টা বিস্ফোরণ দেশের বিভিন্ন প্রান্তে, দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, একসাথে যদি এতগুলো বিস্ফোরণ ঘটত তাহলে কি পরিস্থিতি হতো? কত হাজার হাজার নিরীহ ভারতবাসীর প্রাণ যেত, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াতো? একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেত। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এবং পুলিশ বাহিনীকে আমি বারবার স্যালুট জানাই যে তারা সঠিক সময়ে এই শয়তানদের ধরে ফেলে এবং ভারতবর্ষকে এক অভূতপূর্ব বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। এই যে 2900 কেজির টাইম বোমা, এটাই ছিল তাদের হাতিয়ার। আর এই 2900 কেজি বিস্ফোরকের মূল উপাদান কে ছিল জানেন? এমন একটা জিনিস যা আপনার আমার অতি পরিচিত, যার নাম অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট নামটা শুনলে প্রথমে মনে হয় এটা তো স্রেফ চাষের কাজে ব্যবহৃত একটা সার বা ফার্টিলাইজার। খনি বা রাস্তা তৈরির কাজে, পাথর ভাঙতেও এটা মাইনিং এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা এত ভয়ঙ্কর হলো কি করে? বন্ধুরা, অ্যামোনিয়াম নাইট্রেট হলো এমন এক ডাবল এজড সোর্ড বা দুমুখ তলোয়ার। ঠিকমতো ব্যবহার করলে এটা সভ্যতার কাজে লাগে, আর ভুল হাতে পড়লে এটা সাক্ষাৎ যমদূত। এই রাসায়নিকটি নিজে থেকে খুব সহজে বিস্ফোরিত হয় না, কিন্তু একে যদি ভুলভাবে স্টোর করা হয়, অর্থাৎ খুব বেশি গরমে এমন জায়গায় যেখানে হাওয়া চলাচলের বা ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, সেখানে এটা ধীরে ধীরে ডিকম্পোজড হতে শুরু করে এবং একটা সময়ের পর ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। আর জঙ্গিরা ঠিক কী করে? জঙ্গিরা এই অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে মেশায় ডিজেল বা অন্য কোনো জ্বালানি তেল। এই মিশ্রণটাকে বলা হয় ANFO। এই ANFO হলো এক মারাত্মক
হাই ইম্প্যাক্ট এবং সস্তায় তৈরি করা এক বিস্ফোরক। কেন জঙ্গিরা RDX বা অন্য মিলিটারি গ্রেড বিস্ফোরণের বদলে অ্যামোনিয়াম নাইট্রেট পছন্দ করছে? কারণটা খুব সোজা। 1. এটা ইজিলি অ্যাভেলেবল, সারের নামে, মাইনিংয়ের নামে এটা কেনা অনেক সোজা। 2. এটা চিপ এবং সস্তা। 3. এর সাপ্লাই চেন বা সরবরাহ ট্র্যাক করা খুব কঠিন। অ্যামোনিয়াম নাইট্রেটের ধ্বংসলীলা বিশ্ব আগেও দেখেছে। আপনাদের কি মনে আছে 2020 সালে বেইরুট বিস্ফোরণের কথা? লেবাননের রাজধানী বেইরুটের বন্দরে ঠিক এভাবেই হাজার হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ইমপ্রপারলি স্টোর করে রাখা হয়েছিল। তারপর একদিন যা ঘটল তা ইতিহাস। গোটা শহরটা কেঁপে উঠেছিল, কয়েকশো মানুষ মারা গিয়েছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল। একটা মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল, যেন পারমাণবিক বিস্ফোরণ হয়েছে। এটা তো গেল অ্যাক্সিডেন্টাল বিস্ফোরণের উদাহরণ। এবার আসুন টেররিস্ট হামলায়। আপনাদের কি 2019 সালের পুলওয়ামা হামলার কথা মনে আছে? আমাদের 40 জন CRPF জওয়ান শহীদ হয়েছিল। সেই হামলায় জঙ্গিরা কি ব্যবহার করেছিল? RDX এর সাথে এই ANFO অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট আর ফুয়েল অয়েলের মিশ্রণ। সুতরাং আপনারা প্যাটার্নটা বুঝতে পারছেন। বেইরুট আমাদের দেখিয়েছিল এই রাসায়নিকের পাওয়ার বা ক্ষমতা কতটা, আর পুলওয়ামা আমাদের দেখিয়েছিল যে আমাদের শত্রুরা এই ক্ষমতাকে ওয়েপেনাইজ বা অস্ত্রে পরিণত করতে কতটা পারদর্শী। আর ফরিদাবাদে যে 2900 কেজি বিস্ফোরক ধরা পড়ল, তা দিয়ে এই জঙ্গিরা না জানি কতগুলো পুলওয়ামা বা বেইরুটের মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল। এবার ফেরা যাক নওগামের ঘটনায়। ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া এই 2900 কেজি বিস্ফোরক, যা ছিল একটা কেস প্রপার্টি, একটা এভিডেন্স, তা পাঠানো হয়েছিল শ্রীনগরে আরও তদন্তের জন্য। আর সেখানেই নওগাম পুলিশ স্টেশনে এই বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। রিপোর্টে যা বলা হচ্ছে তা হলো এই বিস্ফোরক হ্যান্ডেল করার সময় বা স্টোরেজের সময় সমস্যার কারণে, হয়তো অতিরিক্ত গরম বা ভেন্টিলেশনের অভাবে এই দুর্ঘটনাটি ঘটে। আমার প্রশ্ন ঠিক এইখানেই, এটা কি শুধুই একটা সিস্টেম ফেলিওর? এটা কি শুধুই SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর না মানার ফল? আমি এটাকে অন্যভাবে দেখি। আমি এটাকে দেখি ওয়ার অন টেরর বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের কস্ট বা মূল্য হিসেবে। আমাদের জওয়ানরা, আমাদের পুলিশ অফিসাররা আক্ষরিক অর্থেই একটা টাইম বোমার উপর বসে কাজ করছিলেন, যে টাইম বোমাটা জঙ্গিরা গোটা ভারতে ফাটানোর প্ল্যান করেছিল। দুর্ভাগ্যবশত সেই বোমার স্প্রিন্টার বা টুকরো এসে লাগলো আমাদের নিজেদের ঘরে। এই 9 জন অফিসারের বলিদান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যে শত্রুর সাথে লড়ছি সে কতটা ভয়ঙ্কর। এই বলিদান আমাদের মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধটা শুধু বর্ডারে হচ্ছে না, যুদ্ধটা আমাদের সিটির ভেতরেও লড়া হচ্ছে। এই শহীদদের আত্মত্যাগ আমাদের এটা বোঝাতে চাইছে যে বিপদ এখনো কাটেনি। চলুন এবার আর কোনো রাগঢাক না করে আসল শত্রুর নামটা নিই। পুলওয়ামা হামলা কারা করেছিল? জৈশ-ই মোহাম্মদ। বিস্ফোরণের সাথে কারা জড়িত? জৈশ-ই মোহাম্মদ। আর ফরিদাবাদের এই মডিউল, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এদের যোগসূত্রও সেই একই টেরর ফ্যাক্টরি অর্থাৎ জৈশ-ই মোহাম্মদের সাথে। আর জৈশ-ই মোহাম্মদ কার সন্তান? কে এদের দুধ কলা দিয়ে পোষে? কে এদের টাকা, অস্ত্র, ট্রেনিং আর আইডিওলজি দেয়? একটাই উত্তর, আমাদের প্রিয় ভিখারি প্রতিবেশী দেশ পাকিস্তান এবং তাদের কুখ্যাত গুপ্তচর সংস্থা ISI। এটাকেই বলে হাইব্রিড ওয়ারফেয়ার। পাকিস্তান জানে যে তারা ভারতের সাথে একটা কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধে কোনোদিন জিততে পারবে না, তাই তারা এই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ চালায়। তারা সরাসরি হামলা না করে এইরকম টেররিস্ট গ্রুপগুলোকে দিয়ে ভারতের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে, ভারতের অর্থনীতিকে পঙ্গু করে, ভারতের সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করে ব্লিড ইন্ডিয়া পলিসি বা রক্তক্ষরণ নীতিতে বিশ্বাসী। আর এই হাইব্রিড ওয়ারফেয়ারের সব থেকে সস্তা এবং ডেডলি অস্ত্র হলো এই অ্যামোনিয়াম নাইট্রেট। কারণ এটা দিয়ে হামলা করালে দুটো লাভ: 1, খরচা কম; 2, এটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট বা স্থানীয় জঙ্গিদের কাজ বলে চালিয়ে দেওয়া যায়। পাকিস্তান খুব সহজে এর থেকে হাত ধুয়ে বেরোতে পারে। নওগামের এই ঘটনা, এই যে 9 জন অফিসারের মৃত্যু, এর আসল দায়ভার যদি কারোর উপর বর্তায়, সে হলো ইসলামাবাদে বসে থাকা সেই শয়তানের দল। কিন্তু শুধু পাকিস্তানকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদের ঘরের দিকেও তাকাতে হবে।
আমাদের মনে আজ সবথেকে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো, এই জঙ্গিরা এত বিপুল পরিমাণ প্রায় 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জোগাড় করলো কোথা থেকে? নিশ্চয়ই এটা আকাশ থেকে পড়েনি। নিশ্চয়ই তারা এটা কোনো দোকানে গিয়ে সার বা ফার্টিলাইজার হিসেবে কেনেনি। এর পেছনে একটা অর্গানাইজড বা সংগঠিত সাপ্লাই চেন কাজ করছে। আমাদের দেশেই এমন কিছু গদ্দার বা দেশদ্রোহী ব্যবসায়ী, ট্রান্সপোর্টার এবং স্লিপার্সের লুকিয়ে আছে, যারা টাকার লোভে বা আইডিওলজির কারণে এই জঙ্গিদের সাহায্য করছে। ভারতে অ্যামোনিয়াম নাইট্রেট স্টোর এবং বিক্রি করার জন্য 2012 সালে কিছু রুলস বা নিয়মাবলী তৈরি করা হয়েছিল, কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে সেই রুলস যথেষ্ট নয়। এখন সময় এসেছে এই রুলসকে একটা অ্যাক্ট বা কঠোর আইনে পরিণত করার। সময় এসেছে অ্যামোনিয়াম নাইট্রেটকে ওপেন মার্কেটে বিক্রি করা পুরোপুরি বন্ধ করার। একে হাইলি রেস্ট্রিক্টেড বা অত্যন্ত নিয়ন্ত্রিত আইটেমের তালিকায় ফেলতে হবে। এর প্রতিটি কেজির ট্র্যাকিং এবং এডিটিং সেন্ট্রাল এজেন্সির হাতে থাকা উচিত। আমরা যদি এই সাপ্লাই চেনে আঘাত হানতে না পারি, আমরা যদি আমাদের ভেতরের এই শত্রুদের খুঁজে বের করে কঠোরতম শাস্তি না দিতে পারি, তাহলে ফরিদাবাদের মতো মডিউল ভবিষ্যতেও তৈরি হবে, আর নওগামের মতো ট্র্যাজেডির ঝুঁকিও থেকে যাবে। বন্ধুরা, আজ আমরা এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছি, যা আদতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বাই প্রোডাক্ট। নওগামে যে 9 জন বীর তাদের প্রাণ দিলেন, তারা ভারতের সুরক্ষার জন্য, আপনার আমার সুরক্ষার জন্য প্রাণ দিলেন। তারা সেই আগুন নেভাতে গিয়ে শহীদ হলেন, যে আগুন জঙ্গিরা গোটা দেশে লাগাতে চেয়েছিল। এই বলিদানকে আমাদের বৃথা যেতে দিলে চলবে না। আজকের এই ঘটনা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। এটা আমাদের রিমাইন্ডার যে যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের গভর্নমেন্টের কাছে, আমাদের সিস্টেমের কাছে আজ আমাদের দুটো স্পষ্ট দাবি। এক, অভ্যন্তরীণ সুরক্ষা। অ্যামোনিয়াম নাইট্রেটের মতো ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারের রাসায়নিকের উপর জিরো টলারেন্স নীতি নিতে হবে। এর সাপ্লাই চেনে জড়িত প্রত্যেকটি দেশদ্রোহীকে খুঁজে বের করে নির্মূল করতে হবে। 2, বৈদেশিক নীতি। পাকিস্তানের মতো টেররিস্ট স্টেটকে অ্যাকাউন্টেবল বা জবাবদিহি করতে বাধ্য করতে হবে। ডিপ্লোম্যাটিক স্তরে নয়, এমন ভাষায় বোঝাতে হবে যা তারা বোঝে। আমাদের শহীদ জওয়ানদের প্রতি আসল শ্রদ্ধা তখনই জানানো হবে যখন আমরা এই টেরর ফ্যাক্টরিকে শুধু বর্ডারে নয়, আমাদের ঘরের ভেতরে ঢুকে তাদের সোর্স বা উৎস থেকে সমূলে উপড়ে ফেলতে পারত। এই 9 জন বীর শহীদের আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি। কিন্তু আমরা, ভারতের 140 কোটি জনতা, ততদিন শান্ত হব না যতদিন না এই সন্ত্রাসের বিষবৃক্ষকে মূল শুদ্ধ উপড়ে ফেলা হচ্ছে। অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ এপিসোডটি আজ এখানেই শেষ করছি। আপনার কি মনে হয় এই হাইব্রিড ওয়ারফেয়ারের মোকাবিলা করার জন্য ভারতের আর কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সুশোভন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।